করোনায় মৃত্যুর মিছিলে আরও 241 প্রাণ। শনিবার থেকে দেশ জুড়ে টিকা দেওয়ার প্রস্তুতি। ভ্যাকসিন ছাড়া বাইরে বের না হওয়ার বক্তব্য প্রত্যাহার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। ডেঙ্গুর ধরন পরিবর্তন হওয়ায় সুস্থ হতে এবার সময় লাগছে বেশি। চট্টগ্রামে ফগার মেশিনে ছিটানো কীটনাশকে মরে না মশা। নতুন পদ্ধতিতে অভিযান শুরু। রাজধানীর ফুলবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা, চাল কম দেওয়ার অভিযোগ। শ্রমিক নেতা শাহজাহান খানের দাবি, বহিরাগতদের কাণ্ড। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। করোনার ভয়াবহতায় বিপর্যস্ত সারা দেশ। দুর্বিষহ দিন কাটছে রোগী ও স্বজনদের। আক্রান্তদের বাঁচাতে সবাই ছুটছেন হাসপাতালে। অক্সিজেন, শয্যা, কেউ আবার আইসিইউ সংকটে অসহায়। কিছুই না পেয়ে হাহাকার আর কান্নায় ভেঙে পড়ছেন অনেকে। করোনায় 24 ঘন্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ঢাকা বিভাগে। মঙ্গলবার 73 জনের মৃত্যু হলেও একদিনের ব্যবধানে 20 জন বেড়ে সেই সংখ্যা 93। করোনার ছবলে চট্টগ্রাম বিভাগে 68 জন মারা গেছেন। শনাক্তের হার প্রায় 33%। 55,000 টাকা আনছি, 55,000 টাকাতে আমার 300 টাকা আছে। এখন আমি কিভাবে বাইরে হাসপাতালে নিয়ে যাব? তৃতীয় সর্বোচ্চ মৃত্যু খুলনা বিভাগে 36 জন। এর মধ্যে চুয়াডাঙ্গায় 7, কুষ্টিয়ায় 6 এবং যশোর ও খুলনায় 5 জন করে। 24 ঘন্টায় রংপুর বিভাগে করোনায় মারা গেছেন 15 জন। এদের মধ্যে দিনাজপুর ও রংপুরের 4 জন করে। শনাক্তের হার 32%। রাজশাহী বিভাগে 12 জন মারা গেছেন। তাদের মধ্যে পাবনার 3 এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জের 2 জন করে। বর্তমানে অবস্থা খুব খারাপ। যেটা চিকিৎসা করছে ডাক্তার, খেজমত করছে, রোগের অবস্থা ভালো না। এই সাপোর্টটা আমরা এখান থেকে খুব ভালো পাচ্ছি, যে অক্সিজেনটা আমরা কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স পাচ্ছি। ময়মনসিংহ বিভাগে মারা গেছেন 7 জন। এদের মধ্যে ময়মনসিংহ জেলার 5 জন ও নেত্রকোনার 2 জন। শনাক্তের হার 25.36%। যে পরিমাণ রোগী আসতেছে, সিলিন্ডার তারা পাচ্ছে না। বরিশাল ও সিলেট বিভাগে 24 ঘন্টায় মারা গেছেন 5 জন করে। 2 বিভাগেরই শনাক্তের হার প্রায় 40%। অক্সিজেন লাগে 1 থেকে 150, কিন্তু অক্সিজেন আসে 60, 70, 80টা। এখানে বসে থাকে একটা লোক কখন মারা যাবে, মারা গেলে ওই সিটটা আরেকজনে পাবে। আহসানুল করিম, সময় সংবাদ। 11 আগস্ট থেকে টিকা নেওয়া ছাড়া বাইরে বের না হওয়া সংক্রান্ত বক্তব্য একদিন পর প্রত্যাহার করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক। বুধবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সচিবালয়ে আলাদা এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, মঙ্গলবারের সভায় এ বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। দেশে প্রতিদিন 200-র বেশি মানুষ মারা যাচ্ছেন করোনায়। এ অবস্থায় 5 আগস্ট পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধের ভবিষ্যৎ কি তা ঠিক করতে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক বসে। সেখানে সভাপতির বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ভ্যাকসিন না গ্রহণ করে কেউ কোনো কর্মস্থলে আসতে পারবে না। 18 বছরের ঊর্ধ্বে কোনো লোক মুভমেন্ট করলে সে শাস্তিযোগ্য অপরাধ। স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এই বক্তব্য রাখলেও তখন আপত্তি জানাননি তিনি। এই সময়ের মধ্যে দেশের 18 ঊর্ধ্ব নাগরিকদের টিকার আওতায় না এনে মন্ত্রীর এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়। পরে মধ্যরাতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধরনের বক্তব্য তাদের নয়, কোথাও এমন প্রস্তাবনাও জানায়নি তারা। মঙ্গলবার দুপুরে তাই নিজের বক্তব্য প্রত্যাহার করে নিতে বাধ্য হন মুক্তিযুদ্ধ মন্ত্রী। যেহেতু 11 তারিখে সমস্ত লোককে টিকা দেওয়া সম্ভব নয়, কাজে টিকা না দিয়ে আসতে পারবে না, এটাও ইম্পোজ করা যায় না। সেই কারণেই আমরা আমাদের ওই সিদ্ধান্তের ওই অংশটুকু প্রত্যাহার করে নিচ্ছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সিদ্ধান্ত প্রত্যাহারের কথা বললেও মঙ্গলবারের এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেওয়া তথ্যমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের কোনো এই ধরনের সিদ্ধান্ত হয়নি যে 18 বছরের বেশি বয়স্ক কেউ বের হলে শাস্তিযোগ্য অপরাধ হবে। 11 আগস্টের মধ্যে দেশের 18 ঊর্ধ্ব নাগরিকদের ভ্যাকসিনের ব্যবস্থা না করে কোনোভাবে তাদের বাইরে যেতে না দেওয়ার ঘোষণা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। 7 আগস্ট থেকে 1 কোটি মানুষকে টিকার আওতায় আনতে সব প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 18 ঊর্ধ্ব যাদের পরিচয়পত্র নেই, ক্যাম্পেইনের সময় তাদের তথ্য রেখে দেওয়া হবে। তবে ক্যাম্পেইনের সময় অন্তঃসত্ত্বা ও প্রসূতিদের আনা হচ্ছে না টিকার আওতায়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, নীতি নির্ধারণী কিছু সিদ্ধান্ত নেয়ার পর শিগগিরই
তাদের ব্যাপারেও টিকা দেওয়া হবে। আর মাত্র 2 দিন বাকি, এরপরই শুরু হচ্ছে মহাযজ্ঞ। লক্ষ্য শনিবার থেকে 6 দিনে 1 কোটি মানুষকে টিকার আওতায় আনা। সে হিসেবে ইউনিয়ন পর্যায়ে 3টি, পৌরসভায় প্রতি ওয়ার্ডে 1টি, সিটি কর্পোরেশনে প্রতি ওয়ার্ডে থাকবে 3টি করে বুথ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 18 বছরের বেশি ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র না থাকলেও তাদের তথ্য রেখে টিকা দেওয়া হবে। তবে একই সঙ্গে দ্রুত জাতীয় পরিচয়পত্র নেওয়ারও পরামর্শ দেওয়া হয়। এক্সেল শিটে তাদেরকে যুক্ত করে সেভাবে টিকা দেওয়ার জন্য যারা এনআইডি নেই, তবে এনআইডি যাদের নেই তাদেরকে আহ্বান করা হচ্ছে যে আমরা ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশন অফিসের সাথে যোগাযোগ করেছিলাম। ওখানকার যিনি মহাপরিচালক উনি বলেছেন যে ওনারা এনআইডি দেওয়ার জন্য রেডি। যারা অ্যাপ্লাই করে তারা এখন এই মুহূর্তে ঝামেলা ছাড়া দ্রুততম সময় পেয়ে যাবে। এদিকে বিভিন্ন দেশের তথ্য উপাত্ত গবেষণা পর্যালোচনার পর অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া নারীদের টিকার আওতায় আনার ব্যাপারে মিলেছে জাতীয় পরামর্শক কমিটির সায়ু। এবার পালা সিদ্ধান্ত কার্যকরের। আমরা টোটালটা একটা হিসাব করব, তারপরে তাদের জন্য কোন টিকাটা ভালো হতে পারে, বা এটাও একটা ভাববার বিষয় আছে যে আমরা কোনটা দিয়ে শুরু করব, কিভাবে শুরু করব। আর্লিয়েস্ট পসিবল টাইম, যত দ্রুত করা যায়। আমরা 7 তারিখেই শুরু করব এই কথা বলছি না। এছাড়া নিবন্ধনের পর SMS পেতে দেরি হওয়ার বিষয়টি সুরাহা করতে আইসিটি বিভাগের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর যোগাযোগ করেছে বলেও জানান মহাপরিচালক। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। চিকিৎসকরা বলছেন প্রথম দিকে দক্ষিণ সিটির রোগী বেশি আসলেও বর্তমানে ঢাকার সব জায়গা থেকেই রোগী পাচ্ছেন তারা। এবারের ডেঙ্গু আক্রান্তদের জটিলতা বেশি থাকায় সেরে উঠতে সময় লাগছে। এদিকে ডেঙ্গু বিরোধী চিরুনি অভিযান ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হাসপাতালের বিছানাতেই সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিচ্ছেন আলামিন খান। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের 3য় বর্ষের শিক্ষার্থী থাকেন মালিবাগ এলাকায়। জ্বরের 3য় দিন শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি হন ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে। আমার প্লাটিলেট ছিল আপনার 1,70,000। তারপরও আমি ছিলাম বাসায়, কিন্তু যখন আমার ব্লাড যাচ্ছিল তখন আমি হসপিটালে আসছি। একই হাসপাতালে ভর্তি 5ম শ্রেণীর শিক্ষার্থী আফনান সামি। মা ফাতেমা বিনতে সিরাজ নিজেই একজন চিকিৎসক হওয়ায় পরিস্থিতি সামলে নিতে পারছেন অনেকের তুলনায় সহজেই। অনেক জ্বর ছিল, আমি উঠে বসতে সমস্যা হতো। ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের ডেঙ্গু ইউনিটের এই ওয়ার্ডটিতে ভর্তি রোগীর সংখ্যা 9 জন, যাদের প্রত্যেকেই দক্ষিণ সিটির বাসিন্দা। আমাদের বাসার ভিতরে কোনো টপও নাই, যেরকম যে মাস্টার থাকবে না, বাইরের সিস্টেমটা তো আর আমরা মেনটেন করতে পারবো না। পুরান ঢাকা আসলে রাস্তাঘাট, ড্রেন সবসময় সব ভর্তি থাকে, ময়লা আবর্জনা পরিপূর্ণ থাকে। তবে চিকিৎসকরা বলছেন প্রথম দিকে দক্ষিণ সিটির রোগী বেশি আসলেও বর্তমানে ঢাকার সব জায়গা থেকেই রোগী পাচ্ছেন তারা। তবে কোনো কোনো ক্ষেত্রে রোগীর সেরে উঠতে লাগছে 1 সপ্তাহেরও বেশি সময়। 2-3 মাস আগে যাত্রাবাড়ি, ছায়াদাবাদের ওইদিকে রোগীগুলো বেশি আসতেছে। এখন কিন্তু পুরো ঢাকা শহর থেকেই প্রায় সব জায়গা থেকে রোগীগুলো আসতেছে। এদিকে ডেঙ্গু বিরোধী চিরুনি অভিযান ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বুধবার সকালে উত্তর সিটির মেয়র রাজধানীর ভাটারা এলাকায় এবং দক্ষিণের মেয়র খিলগাঁও, মতিঝিল সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনে এসে দেখলাম এই কলোনিতে এখানে লার্ভা পাওয়া গেছে। তো এটা আসলেই খুবই আমাদের জন্য দুঃখজনক। আমরা যদি নিজেদের এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে অত্যন্ত দুরূহ। তারপরেও আমরা কাজ করে চলেছি। এখানে কিন্তু সুন্দর একটা পরিবেশ, এখানে তারা ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছেন, তারা এটা পরিষ্কার করছে। এই যে অ্যাওয়ারনেস বিল্ড আপ, এতেই কিন্তু আমরা ডেঙ্গুর মোকাবেলা করতে পারবো। করোনা মহামারীর মাঝে মরার উপর খাড়ার ঘা হিসেবে ডেঙ্গু হাজির হওয়ায় 2টি রোগ থেকে মুক্তি পেতে জনগণের সহযোগিতা ও সচেতনতার উপর জোর দিচ্ছে নগর কর্তৃপক্ষ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামেও ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। নগরী জুড়ে পাওয়া গেছে এডিস ও ম্যালেরিয়ার জন্য দায়ী এনোফিলিস মশার লার্ভা। মশার উৎপাত বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এ অবস্থায় দেরিতে হলেও বুধবার থেকে নগরীতে মাসব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। করোনা সংক্রমণের মধ্যেই চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। সিভিল সার্জন অফিসের তথ্য জানিয়েছেন এখন পর্যন্ত 7 জন আক্রান্ত হয়েছে, মারা গেছেন 2 জন। চট্টগ্রামে মশা নিধনে নগরীর 41টি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক প্রয়োগ করা হতো। ওষুধ মারা হলেও কোনোভাবেই মশার উৎপাত কমছিল না। এ নিয়ে জনমনে ওঠে নানা প্রশ্ন। কীটনাশকের কার্যকারিতা পরীক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষককে দায়িত্ব দেন সিটি মেয়র।
বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত লার্ভাগুলো পূর্ণাঙ্গ মশায় রূপান্তর করে লার্ভিসাইড, এলডিও ও ফগার মেশিনের মাধ্যমে ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হয়। তবে ফগার মেশিনের মাধ্যমে ছিটানো ওষুধের কার্যকারিতা নেই বলে জানান গবেষক দলের প্রধান। ফগার মেশিন না গিয়ে স্প্রেতে যেতে হবে, এই গবেষণায় আমরা যেটা দেখতে পাচ্ছি। পাশাপাশি হয়তো আপনার কীটনাশকেরও পরিবর্তন আসতে পারে। দিন দিন মশার উৎপাত বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষজন। মশার জন্য আমরা সন্ধ্যার পরে ঘরেও থাকতে পারি না, বাইরেও থাকতে, এখানে বসতে মশাই কামড়া, দাঁড়াইলে মশাই কামড়া। না, ওষুধ মারেনি তো এখনো পর্যন্ত, ওষুধও মারেনি কেউ, এসে দেখেও নি এখানে। এদিকে অনেকটা দেরিতে হলেও ডেঙ্গু চিকনগুনিয়া প্রতিরোধে শুরু হয়েছে সিটি কর্পোরেশনের মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম। বুধবার সকালে 16 শহর এলাকা থেকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র। পাওয়ার স্প্রে, হ্যান্ড স্প্রে মেশিনের মাধ্যমে লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড ওষুধ ছিটানো হচ্ছে। প্রতিদিন 4টি করে নগরীর 41টি ওয়ার্ডে মাসব্যাপী এই কার্যক্রম চলবে। যারা নিজের বাড়ির আঙ্গিনা, ফুলের টব পরিষ্কার রাখবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সিটি মেয়র। আমাদের যে ভলান্টিয়ার আছে তারা রিপোর্ট করবে, ওই ঘরে বলার পরেও তারা কিন্তু সচেতন হচ্ছে না। আমরা ম্যাজিস্ট্রেট পাঠিয়ে, ম্যাজিস্ট্রেট গিয়ে ওদেরকে আইনগত ব্যবস্থা করবে, জরিমানা করবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মশক নিধন ক্রাশ প্রোগ্রামে প্রতিদিন 150-এর বেশি কর্মী অংশ নিবে। নগরীর 4টা এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। 10 কেজি চালের জন্য 5 ঘন্টার অপেক্ষা, আবার স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাধ্য করা হয় সমাবেশে বসতে। অভিযোগ আছে চাল দিলেও জনপ্রতি আদায় করা হয়েছে 100 টাকা। বুধবার সকালে রাজধানীর ফুলবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের করোনা সংকটে চাল বিতরণ কর্মসূচি ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন শ্রমিক নেতা শাহজাহান খান। তার দাবি বহিরাগতরাই বিশৃঙ্খলার জন্য দায়ী। করোনাকালে কয়েক দফায় গণপরিবহন বন্ধ থাকায় দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অসহায় শ্রমিকেরা ত্রাণের চাল নিতে রাজধানীর ফুলবাড়িয়ায় আসেন বুধবার সকাল 7টার দিকে। গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন স্থান থেকে আসতে তাদের পোহাতে হয় নানা ঝক্কি ঝামেলা। শ্রমিকদের অভিযোগ, ত্রাণের নাম করে তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয় সমাবেশে। তাছাড়া 10 কেজি চাল দেওয়ার কথা থাকলেও দেয়া হয় 5 কেজি চাল, যা নিতে কিছু টাকাও দিতে হয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। বলছে আমাদেরকে চাল দিবে 10 কেজি করে, 100 টাকা করে নিবে। এ সকাল 7টা বাজে আইনা আমাদেরকে এখানে বসাই দিচ্ছে, এখন দিনের বাজতেছে 12টা। 300 টাকা 400 টাকা একজন শ্রমিক খরচা করে আমরা আসছি। এখন আসার পরে এখানে আমরা কি 5 কেজি চাল নিতে আসছি? এতদিন আমাদের গাড়ি ঘোড়া বন্ধ, আমরা এতদিনে বসে আছি, আমাদের কর্মস্থানগুলো খুলে দেখ, আমরা গাড়িগুলো কর্ম করে খাই, আমরা কেউ ভিক্ষা করে খাইতে চাই নাই। টাকা 100 করে নিবে, নেওয়ার পরে 5 কেজি চাল দিবে। 100 করে যদি দিতে পারি 5 কেজি চাল আপনি থেকে নেমে গেলে আমরা কিনে খামো। আমরা তাদের ত্রাণ চাই না, আমাদের কর্মস্থান খুলে দাও। 200 করে নিয়ে কইছে দাম করে 10 কেজি করে চাল দিব, এই কথা কই আজকে আইন না আমাকে এই জায়গায় 5 কেজি 4 কেজি করে চাল দিতে চাই। মিটিং এর কোনো কথা বল না, মিটিং এ কথা বলে তো আমরা আসতাম না। বেলা 11:15টার দিকে কয়েকজন শ্রমিকের হাতে চাল তুলে দিয়ে দ্রুত ফুলবাড়িয়া ছাড়েন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। তবে তার দাবি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বহিরাগতরা। বলা হয়েছিল 10 কেজি করে চাল দেওয়া হবে, কিন্তু দেওয়া হচ্ছে 5 কেজি। 5 কেজি নয়, এটা মিথ্যে বলা হয়েছে। 10 কেজি করে চাল দেওয়া হয়েছে এবং আসলেই তো অনেক শ্রমিক। তবে কিছু বাইরের লোক আমরা লক্ষ্য করেছি, যারা শ্রমিক নয় তারাও কিন্তু এখানে এসে বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করেছে। করোনা সংকট মোকাবিলায় গৃহীত পদক্ষেপের প্রতি সম্মান জানিয়ে দীর্ঘ অচলাবস্থায় সরকারকে নিঃস্ব পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়ানোর অনুরোধ শ্রমিকদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। যমুনা নদীর পানি কমলেও টাঙ্গাইলে 4টি উপজেলায় ভাঙন দেখা দিয়েছে। এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান। ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেললেও তা কাজে না আসায় আতঙ্কে আছেন নদীপাড়ের বাসিন্দারা। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। যমুনার পানি কমতে শুরু করেছে, তবে গত এক সপ্তাহ ধরে ভাঙন শুরু হয়েছে টাঙ্গাইলের সদর, ভুয়াপুর, কালিহাতী ও নাগরপুর উপজেলার নদী তীরবর্তী 10টি গ্রামে। ভাঙনের তীব্রতা বেড়েছে সোমবার রাত থেকে। কয়েকটি এলাকার বাঁধ ভেঙে গেছে, দেবে গেছে কয়েকটি স্থানে। নদীগর্ভে চলে গেছে 100-এরও বেশি বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক সহ বিভিন্ন স্থাপনা। আতঙ্কে নদী তীরবর্তী অনেক পরিবার বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। কাজ করছে মাত্র 700 মিটার, আর এখানে অবশিষ্ট আছে 1 কিলোমিটার। এখানে আসলে মাদ্রাসা, স্কুল, তারপরে মসজিদ, এইটা গেছে পরশুদিন রাত্রে। গ্রাম ছিল, স্কুল, মাদ্রাসা ছিল, সেখানে নদী ভেঙে আছে। ঘর বাড়ি তুলতে পারি নাই, বিলীন হয়ে গেছে। ঘর দরজা বিভিন্ন জায়গায় রাখছি। প্রধানমন্ত্রীকে জানাই আপনারা আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে আমরা একটু বাঁচার সুযোগ করে দেন। চিরস্থায়ী একটা বাঁধ হয়, এই জন্য আমরা সরকারের কাছে কামনা করছি। প্রধানমন্ত্রীর কাছে স্থায়ী একটা বাঁধ চাই, যাতে আমরা এলাকাবাসী
নির্বিঘ্নে বসবাস করতে পারেন। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও ভাঙন বন্ধ হয়নি। করোনা মহামারীর কারণে টেকসই বাঁধ নির্মাণে প্রকল্প তৈরির কাজ দেরি হচ্ছে বলে জানায় বোর্ড। যমুনা নদীতেও স্থায়ী কাজের জন্য প্রজেক্ট আমাদের সাবমিট করা আছে। হয়তো করোনা আর এই হ্যাবকটা, এই দুর্যোগটা পার হওয়ার পরে আমাদের এই প্রজেক্টটা যদি অগ্রগামী হয়, তাহলে আমরা স্থায়ী কাজ করে যেভাবে আমরা নিউ দলেশ্বরী অফটেক এবং উজান এবং বাটিতে যে ইয়েটা করেছি, আমরা গাইড বাঁধের কাজ করে রক্ষা করেছি, ওভাবে পুরো এলাকাটাই আপনার স্থায়ী প্রোটেকশনের আওতায় আসবে। ভাঙন থামানো না গেলে নদী পাড়ের লোকালয়গুলো পুরোপুরি বিলীন হওয়ার আশঙ্কা স্থানীয়দের। সময় সংবাদ, টাঙ্গাইল। পিনাক ৬ ট্র্যাজেডির ৭ বছরেও বিচার কাজ শেষ হয়নি। অতিরিক্ত যাত্রী বহনে লঞ্চ ডুবির ঘটনায় ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়, অর্ধ শতাধিক আজও নিখোঁজ। শুধু তাই নয়, পদ্মায় তলিয়ে যাওয়া লঞ্চটি চিহ্নিতই করা যায়নি আজও। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল। মুন্সিগঞ্জের মাওয়ার কাছে ২০১৪ সালে ৪ আগস্ট উত্তাল পদ্মায় ডুবে যায় লঞ্চ পিনাক ৬। সংশ্লিষ্টদের মতে ৮৫ যাত্রীর ধারণ ক্ষমতার বিপরীতে প্রায় ২৫০ যাত্রী বহনের কারণেই ডুবে যায় পিনাক। ৪৯ জনের লাশ উদ্ধার হয়, আজও নিখোঁজ রয়েছেন ৬৩ জন। আধুনিক যন্ত্র ব্যবহার করেও লঞ্চটি চিহ্নিতই করা যায়নি। দুর্ঘটনার পর মুন্সিগঞ্জের লৌহজং থানায় মামলা হয়, তবে দীর্ঘ এই ৭ বছরেও মামলাটি নিষ্পত্তি হয়নি। থানা পুলিশ অভিযোগপত্র দাখিল করেছে দোষীদের বিরুদ্ধে। বর্তমানে মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। বিচার কাজ যাতে সুন্দরভাবে সমাধান হয় এবং অপরাধীরা সাজা পায়, আমরা সেই চেষ্টা করব। BIWTA বলছে দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন হচ্ছে, আর প্রশাসন বলছে এর পুনরাবৃত্তি রোধে তারা সতর্ক। সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া আছে যাতে কোনো ফিটনেসবিহীন লঞ্চ চলাচল করতে না পারে, অতিরিক্ত যাত্রী যাতে বহন করতে না পারে। নৌ দুর্যোগ তহবিল তৈরি করেছি, আবহাওয়া দেখে আমাদের নৌযানের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখনো অতিরিক্ত যাত্রী পরিবহন এবং দীর্ঘ ৭ বছরেও বিচার সম্পন্ন না হয় ক্ষোভ জানান অনেকেই। তদন্ত কমিটিতে বলা হয়েছিল যে লঞ্চে অতিরিক্ত যাত্রী ধারণ করা যাবে না। ৭-৮ বছর হয়ে গেল দুর্ঘটনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো উন্নত হয় নাই। সাধারণ পাবলিকও চায় যে নৌপথটা আরো স্বচ্ছ এবং সুন্দরভাবে পরিচালিত হোক। শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ৮৭টি লঞ্চ চলাচল করছে। গত মার্চে মারা যাওয়া পিনাক ৬-এর মালিক কালু মিয়ার মেয়ের নামে লঞ্চ ML ভাইবোন চালু রয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেশে আটকা পড়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার রেসিডেন্স ভিসাধারী যাত্রীদের শর্ত সাপেক্ষে সংযুক্ত আরব আমিরাতে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এতে করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুবাই থেকে শিবরিয়াল সাদিকের রিপোর্ট। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গেল ১২ মে থেকে ওইসব দেশে থাকা প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। ফলে হাজার হাজার প্রবাসী নিজ নিজ দেশে আটকা পড়েন। বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের অনেকেই এরই মধ্যে আমিরাতে প্রবেশের শর্ত হিসেবে টিকা গ্রহণ করলেও বারবার ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন তারা। তবে দেরিতে হলেও দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আগামী ৫ আগস্ট থেকে শর্ত সাপেক্ষে সংযুক্ত আরব আমিরাতে ফেরার অনুমতি দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আমিরাত সরকার 11টি দেশের সাথে আমিরাতগামী যে ফ্লাইটগুলো বন্ধ ছিল সেগুলি খুলে দিয়েছে এবং সেখানে আমাদের বাংলাদেশেরও নাম রয়েছে। আশা করছি বাংলাদেশে যারা আটকা পড়েছেন তারা খুব শীঘ্রই আমিরাতে ফিরে আসতে পারবে। আমরা যারা বেশ কয়েকদিন ধরে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, এখন সহজে যেতে পারবো। আমিরাত সিভিল এভিয়েশনের ওই নির্দেশনার আওতায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, উগান্ডা, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইন্দোনেশিয়া ও নেপালে আটকে পড়া প্রবাসীরাও ফিরতে পারবেন সংযুক্ত আরব আমিরাতে। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের দেয়া শর্তগুলোর মধ্যে অন্যতম প্রত্যক্ষ যাত্রীকে 2 ডোজ ভ্যাকসিন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে 14 দিনের অপেক্ষা শেষে ইন্টারন্যাশনাল সিটিজেন অথরিটি বা IC এর অনুমতি নিয়ে আমিরাতে প্রবেশ করতে হবে। তবে এরই মধ্যে এমিরেটস এয়ারলাইন্স যাত্রী পরিবহনে টিকিট বুকিং শুরু করলেও অন্যান্য এয়ারলাইন্সগুলো এখনও তাদের কার্যক্রম শুরু করেনি। শিবরিয়াল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজের খবর। আবারও বাঘের থাবায় কুপোকাত অস্ট্রেলিয়া। আফিফ সোহান নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় টি-20তে অজিদের 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 7 উইকেটে 121 রান করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে 8 বল আর 5 উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। চূড়ান্ত হয়েছে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড ক্রিকেট দলের সূচি। সেপ্টেম্বরে বাংলাদেশ ও নিউজিল্যান্ড 5 ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি। 2 বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে বলে সময় সংবাদ নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। টাইগারদের বিপক্ষে সিরিজে অংশ নিতে এ মাসের 24 তারিখে ঢাকায় আসবে কিউইরা। 2 বছর আগেই আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম এফটিপি অনুযায়ী টি-20 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসবার সূচি ঠিক ছিল নিউজিল্যান্ডের। খেলবার কথা ছিল 3 ম্যাচের টি-20 সিরিজ, কিন্তু সামনে যেহেতু টি-20 বিশ্বকাপ আর এই ফরম্যাটে এখনও পরিণত নয় বাংলাদেশ ক্রিকেট দল, তাই অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে 3 ম্যাচের টি-20 সিরিজকে বিসিবি রূপ দিয়েছে 5 ম্যাচে। করোনার প্রভাবের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষেও সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অফ ক্রিকেটে। আমাদেরকে 3টার কথা বলেছিল, বাট আমরা রিকোয়েস্ট করে সেটা 5টা করেছি এবং ওরা 5টা খেলবে এবং সেম ভেন্যুতে ওরা খেলবে। অস্ট্রেলিয়া কোভিড প্রোটোকল নিয়ে একরকম যন্ত্রণায় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, তবে বিসিবি ব্যাপারগুলো নিয়েছে খুব পেশাদারিত্বের সাথেই। তাই তাসমান পারের আরেক দেশ নিউজিল্যান্ডের বাড়তি কোনো চাহিদা থাকলেও তা পূরণ করতে বেগ পেতে হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাকি যে 2-3টা সিরিজ আছে এটাও কিন্তু আমরা সেম এফোর্টটা পাবো এবং তার সাথে সাথে টিম স্টাফ যারা আছে, ইভেন বোর্ডের সবাই যে এফোর্টটা দিচ্ছে আল্লাহর মতে এভাবে যদি আমরা একসাথে কাজ করতে পারি তাহলে আমাদের সামনের সিরিজগুলো আর কোনো সমস্যা হবে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। করোনায় মৃত্যুর মিছিলে আরও 241 প্রাণ। শনিবার থেকে দেশ জুড়ে টিকা দেওয়ার প্রস্তুতি। ভ্যাকসিন ছাড়া বাইরে বের না হওয়ার বক্তব্য প্রত্যাহার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর। এই ছিল প্রবাসের সময়ে। সঙ্গে থাকুন সময়।